বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজে ক্লাস করা সম্ভব হচ্ছে না। তাই কলেজ কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন ক্লাস পরিচালনা করতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের একটি বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে আমি একটা অধ্যায় সংক্ষিপ্ত আলোচনা করব। এই অধ্যায়টা আমি 3 দিন আলোচনা করব, তার আজকে আমি আংশিক আলোচনা করব। এই অধ্যায়টির নাম হচ্ছে রেভিনিউ রিকগনিশন বা আয় চিহ্নিতকরণ। এই চ্যাপ্টারটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর 20 মার্ক, 24-28 মার্কের মতো আমাদের অঙ্ক প্লাস থিওরি থাকে। সুতরাং আমাদের অধিক গুরুত্ব দিয়ে চ্যাপ্টারটি পড়তে হবে। তো এই চ্যাপ্টারটি হচ্ছে রেভিনিউ রিকগনিশন বা আয় চিহ্নিতকরণ। আয় চিহ্নিতকরণ বলতে আমরা কি বুঝি? যে আয়টাকে আয় বলে গণ্য করা, অর্থাৎ আয় তাহলে কি? সাধারণত ক্রেতাদেরকে যে ব্যবসায় পণ্য দ্বারা যে সেবা দেওয়া হয় বা যে পণ্য বিক্রি করা হয় তার যে মূল্য, তার যে আর্থিক মূল্য, সেটাই সাধারণত আয়। আর আর্থিক মূল্য এবং আয় চিহ্নিতকরণ বলতে কি বুঝি? সাধারণত কোনো একটা আয়কে যখন আমরা আনুষ্ঠানিকভাবে হিসাবভুক্ত করি এবং আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করি তাকে বলে কি? আয় স্বীকৃতিকরণ বা আয় চিহ্নিতকরণ। তো এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয়গুলো কি তার সংক্ষিপ্ত সামারি আমি প্রথমে দেখাচ্ছি। রেভিনিউ রিকগনিশন। এখন দেখো, আয় চিহ্নিত করার আমাদের বেসিক্যালি 3টি পর্যায় আছে। 3টি পর্যায় বলতে আমরা কি বুঝি? কোন 3টি পর্যায়? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোনো একটা আয় সম্পাদন হওয়ার পূর্বেই আমরা আয় বলে গণ্য করে থাকি। অনেক ক্ষেত্রে যখন আমরা বিক্রয় করি তখন আমরা আয় বলে গণ্য করি। অনেক সময় যখন বিক্রি করা হয় তখন আয় গণ্য না করে তার পরবর্তীতে আমরা টাকা আদায় করার সময় আয় বলে গণ্য করি। তো এক্ষেত্রে আমাদের আয় চিহ্নিতকরণের পর্যায়ে 3টা বলতে পারি। একটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন অ্যাট পয়েন্ট অফ সেল, রেভিনিউ রিকগনিশন বিফোর ডেলিভারি, রেভিনিউ রিকগনিশন আফটার ডেলিভারি। বিফোর ডেলিভারি আগে আমাকে বুঝতে হবে রেভিনিউ রিকগনিশন অ্যাট পয়েন্ট অফ সেল। যখন আমরা কোনো পণ্য বা বিক্রয় সরবরাহ করি তখন এটাকে আয় বলে গণ্য করা হচ্ছে কি? রেভিনিউ রিকগনিশন অ্যাট পয়েন্ট অফ সেল, বিক্রয় বিন্দুতে আয় শনাক্তকরণ। তারপরে আসি রেভিনিউ রিকগনিশন বিফোর ডেলিভারি, অর্থাৎ কোনো একটি সেবা বা পণ্য সম্পূর্ণ দেওয়ার আগে যদি আমরা কোনো অংশ আয় নির্ণয় করি তাকে বলা কি? রেভিনিউ রিকগনিশন বিফোর ডেলিভারি, সরবরাহের পূর্বে আয় চিহ্নিতকরণ। সাধারণত এই নিয়মটা আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন কন্ট্রাক্টের ক্ষেত্রে হয়, দীর্ঘমেয়াদী চুক্তিতে যেখানে কাজ হয়, যেমন বিভিন্ন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, ফ্লাইওভার এসব নির্মাণের ক্ষেত্রে, যে ক্ষেত্রে একাধিক বছর কোনো একটা নির্দিষ্ট কাজ করতে সময় লাগে, সেক্ষেত্রে আমাদের সাধারণত আমরা রেভিনিউ রিকগনিশন বিফোর ডেলিভারি অর্থাৎ সেবা সম্পাদন করার শেষ করার পূর্বে আমাকে কিছু কিছু অংশ আয় বলে গণ্য করা হয়। এবার আসি রেভিনিউ রিকগনিশন আফটার ডেলিভারি, অর্থাৎ সেবা সম্পাদন করার পরবর্তীতে আমরা আয় বলে গণ্য করা, সেবা সম্পাদনের সময় আয় গণনা করা। তো বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ অঙ্ক থাকবে বিফোর ডেলিভারি, আফটার ডেলিভারি। তাহলে বিফোর ডেলিভারিতে কী কী আছে আমাদের? তো পার্সেন্টেজ কমপ্লিশন মেথড, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, লং টার্ম কন্ট্রাক্ট লসেস এবং রেভিনিউ রিকগনিশন আফটার ডেলিভারিতে আমাদের বেসিক্যালি 3টি নিয়ম থাকলেও আমাদের লাগবে 2টি। একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড আর কস্ট রিকভার মেথড। তো আমি আবার তোমাদের সুবিধার্থে আমি আবার এই অধ্যায়ে আমাদের কী কী করণীয় সেগুলো আমি সংক্ষিপ্ত আবার একটু বলতেছি। এই চ্যাপ্টারে আমাদের বেসিক্যালি 6 ধরনের অঙ্ক আছে যেগুলো পরীক্ষা আসে। এর মধ্যে থেকে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের, এটা আসবে পরীক্ষায়, সম্পাদনের শতকরা হার পদ্ধতি, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, সমাপনী বা সম্পাদিত ঠিকা কার্য পদ্ধতি, কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। তারপর 4 নম্বরে কিস্তি বিক্রয় পদ্ধতি, ইনস্টলমেন্ট সেলস মেথড আর কস্ট রিকভার মেথড, ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি।
এই 4টি আমাদের অধিক সময় পরীক্ষায় থাকে। তো আমি আজকে তোমাদের আলোচনা করব কিস্তি বিক্রয় পদ্ধতি এবং ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি। এইটা মূলত আমাদের পড়েছে রেভিনিউ রিকগনিশন আফটার ডেলিভারি অংশে পড়েছে, অর্থাৎ সেবা সম্পাদন বা ডেলিভারি করার পরবর্তীতে আয় বলে গণ্য করা। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি প্রথমে এই অধ্যায়টুকু এই অংশটুকু আলোচনা করব। তাহলে আমরা এবার জানতে হবে যে কিস্তিবন্দি বিক্রয় বলতে আমরা সাধারণত কি বুঝি। আমি আজকে এটা আলোচনা করব। তো কিস্তি বিক্রয় বলতে আমরা বুঝি যখন কোনো বিক্রেতা তার বাকিতে বিক্রয় অর্থ নির্দিষ্ট সময় অন্তর অন্তর আদায় করে থাকে, অর্থাৎ তারা বিক্রি করার সময় ওরা কিস্তি আকারে টাকাটা একসাথে আদায় না করে বিভিন্ন কিস্তিতে তারা আদায় করে, তাকে বলে কিস্তিবন্দি বিক্রয় পদ্ধতি। যেমন আমাদের সংজ্ঞায় বলি, যে ধরনের বিক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিস্তিতে অর্থ গ্রহণ করা হয় তাকে কিস্তিবন্দি বিক্রয় বা ইনস্টলমেন্ট সেলস মেথড বলা হয়ে থাকে। তো আসলে এই কিস্তিবন্দি বিক্রয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে এরকম, যে বিক্রেতারা মনে করে কি, আমি যেহেতু কিস্তিতে পণ্য বিক্রি করতেছি আর আমি যদি বিক্রয়ের সময় সম্পূর্ণ লাভটাকে হিসাবভুক্ত করি আর পরবর্তীতে ওই কিস্তিবন্দি ক্রেতা যদি সে সম্পূর্ণ কিস্তি দিতে না পারে তাহলে তো তার লাভটা অর্জিত হইল না। এর জন্য সে যে কাজটা করে, পণ্য বিক্রি করার সময় সে সম্পূর্ণ আয় বলে গণ্য করে না। সে যখন টাকা রিসিভ করবে কিস্তিতে, সেই কিস্তি আদায় করার সময় সে তার মোট লাভটাকে রিয়েলাইজ প্রফিট অর্জিত মুনাফা নামে হিসাবভুক্ত করে। বাট এখানে তাহলে মূল আলোচ্য বিষয় কি, যে কিস্তি বিক্রয় পদ্ধতিতে বিক্রয়ের চাইতে অর্থ সংগ্রহ অর্থাৎ অর্থে প্রাপ্তিটা করা নিশ্চিত আয় বলে গণ্য করে এবং তখনই তারা আয়টাকে রেভিনিউটাকে হিসাবভুক্ত করে। যেমন তাহলে কিস্তিবন্দি বিক্রয়ের মধ্যে আমাদের কি কি করতে হবে? আসলে এই কিস্তিবন্দি বিক্রয়ের মধ্যে আমাদের সাধারণত দুই ধরনের আইটেম চাই। একটা হচ্ছে জার্নাল চাই। কি চাই? নেসেসারি জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনে জাবেদা করো। প্রেজেন্টেশন ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা আর্থিক বিবরণীতে আমরা কিস্তিবন্দি বিক্রয়ের লেনদেনগুলো কীভাবে দেখাবো সেটা আমাদের পরীক্ষা চাইতে পারে। তাহলে প্রেজেন্টেশন ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা কী বুঝি? সাধারণত ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের মধ্যে আমরা কীভাবে দেখাবো সেগুলোকে বলে কি? প্রেজেন্টেশন ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণীতে উপস্থাপন। এবং ডিফল্ট অ্যান্ড রিপোজিশন। ডিফল্ট বলতে আমরা সাধারণত বুঝে থাকি যখন খেলাপ বা বরখেলাপ করা, ব্যর্থ হওয়া, ব্যর্থতা। অর্থাৎ যখন রিপোজিশন অর্থ হচ্ছে পুনর্দখল করা, পুনরায় ফেরত নিয়ে নেওয়া। অর্থাৎ যখন কিস্তিবন্দি ক্রেতা তার পণ্য নেওয়ার পরে, কিস্তি কিছু দেওয়ার পরে সে অবশিষ্ট কিছু দিতে ব্যর্থ হয়, তখন বিক্রেতা প্রতিষ্ঠান তাদের চুক্তি শর্ত অনুযায়ী সময় দেওয়ার পরে তো পণ্যের ক্রেতার কিস্তি পরিশোধে অব্যর্থতার জন্য তারা তাদের পণ্যটা ফেরত নিয়ে নিতে পারে। তাকে বলে কি? ডিফল্ট অ্যান্ড রিপোজিশন, খেলাপ এবং পণ্যের পুনর্দখল। এগুলো আমাদের পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমাদের এখানে জার্নাল আমাদের মূলত কি কি জার্নাল রাখতে পারে? তো তোমাদের মাথায় রাখতে হবে কিস্তিবন্দি বিক্রয়ের সময় সাধারণত 5টি জার্নাল হয়, প্রায় রেগুলার 5টি জার্নাল হয়। তো সেই জার্নালগুলো আমি আলোচনা করতেছি এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই কিস্তিবন্দি বিক্রয় আমরা করে থাকি তখন আমাদের জার্নাল যদি আমাদের চাই, জার্নাল কী কী করতে হবে? নেসেসারি জার্নাল। আমি জার্নালটাকে আগে প্রথমে একটু ভেঙে বোঝাচ্ছি, তারপরে তোমাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি। তো প্রথমত আমাদের একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা যখন নর্মালি কোনো রেগুলার বিক্রি করি, সাধারণত বাকিতে বিক্রি করি কিস্তিবন্দি ছাড়া, তখন আমাদের জার্নালটা হয় কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, অর্থাৎ পণ্যের যে মূল্য আছে এই মূল্য দ্বারা, ঠিক আছে। এবং যখন আমরা পণ্য বিক্রি করি তখন বিক্রয়ের সময় কী হয়? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে যত টাকা আমাদের পণ্যের ক্রয় মূল্য হয়। তাহলে এটা হচ্ছে রেগুলার সেলের ক্ষেত্রে জাবেদা। এবং রেগুলার সেলগুলো আমরা সাধারণত টাকাটা কিস্তিতে না পেয়ে সাধারণত আমরা একবারে পেয়ে থাকি, তখন টাকা পাওয়ার জাবেদা কি? ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমরা সবাই মোটামুটি জানি। এটা কোন ক্ষেত্রে? রেগুলার সেলস বা ধারাবাহিক বিক্রয়, রেগুলার নিয়মিত বাকিতে বিক্রয় যেটা আমরা করে থাকি। কিন্তু এবার আসি, কিস্তিবন্দি বিক্রি করার সময় আমাকে যে বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের কিছু বিশেষণ যুক্ত হবে এখানে। যেহেতু কিস্তিতে সেল করা হচ্ছে তো কিছু তো ডিফারেন্স থাকবে, এটা স্বাভাবিক, ঠিক না? তো আমি
এই জার্নালটাকে 3টা স্টেপে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের ডেট অফ সেল জার্নাল, অর্থাৎ আমরা যখন কোনো কিস্তিতে আমরা পণ্যদ্রব্য আমরা বিক্রি করব তখন আমাদের যে জার্নালটা হয় সেটাকে ডেট অফ সেল জার্নাল, অর্থাৎ বিক্রয়ের তারিখে জার্নাল হচ্ছে সাধারণত বেসিক্যালি দুইটা। কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। যেহেতু কিস্তিবন্দি বিক্রয়, তো আমাকে একটা বিশেষণ যুক্ত করতে হবে। কি লিখতে হবে? ইনস্টলমেন্টস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তাহলে ধারাবাহিক বিক্রয়ের মতোই, তবে আমাদের শুধু কিস্তিবন্দি দেনাদার, কিস্তিবন্দি বিক্রয় ক্রেডিট। এখন যেহেতু পণ্যের ক্রয় মূল্য থাকে, আমরা নর্মালি বলে থাকি কস্ট অফ গুডস সোল্ড, তবে এখন আমরা একটু নামটাকে চেঞ্জ করব। একই জার্নাল হবে, আমরা লিখবো কি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা ইনভেন্টরি ক্রেডিট। আমি আবার বলি, যখন আমরা পণ্য সেল করব তখন জার্নাল হবে দুইটা। একটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এবং যেহেতু পণ্যের একটা ক্রয় মূল্য থাকবে, কস্ট অফ গুডস সোল্ড লিখতাম আগে, আমরা এখন লিখবো কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, কিস্তিবন্দি পণ্যের ব্যয় ডেবিট। আর যেহেতু পণ্য দ্রব্য হ্রাস পেয়ে যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ ইনভেন্টরি ক্রেডিট, যত টাকা ক্রয় মূল্য থাকবে। এবার আছে আমাদের ডেট ইয়ার এন্ড, অর্থাৎ আমাদের বছরের শেষে আমাদের এই যেহেতু কিস্তিবন্দি বিক্রয়ের টাকা একবারে পাই না, আমরা বিভিন্ন বছরে পেয়ে থাকি কিস্তি আকারে। তো সেহেতু আমাদের প্রথমত আমাদের প্রথম বছরে যখন আমরা পণ্যদ্রব্য সেল করব, ওই টোটাল যে লাভ আছে একটা, ওই লাভ দ্বারা আমরা একটা এন্ট্রি করতে হবে বছরের শেষে। একটা হচ্ছে কি ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর কি ডেফার্ড গ্রস প্রফিট, বিলম্বিত মুনাফা। যাহা হবে কারেন্ট লাইবিলিটি, চলতি দায় হবে, যতক্ষণ পর্যন্ত মুনাফা অর্জিত না হবে এটাকে আমাদের চলতি দায়ের পাশে ব্যালেন্স শিটে দেখাতে হবে। ডেফার্ড গ্রস যতটুকু থাকবে। আমি আবার বলি, বছরের শেষে একটা এন্ট্রি হবে কি ইনস্টলমেন্ট সেলস ডেবিট, মানে অর্থাৎ মোট লাভের জন্য, মানে মোট বিলম্বিত মুনাফা, ডেফার্ড গ্রস প্রফিটের জার্নাল, অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, যত টাকা ব্যয়। এখন মনে করো যে একটা পণ্যের বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, তাহলে কি লিখবো আমি? ইনস্টলমেন্ট সেলস ডেবিট 1 লক্ষ টাকা, আর মনে করো ক্রয় মূল্য 80,000 টাকা, তাহলে কি লিখবো? কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 80,000 টাকা। আর যেহেতু 1 লক্ষ টাকা বিক্রয় মূল্য আর ধরে নিলাম 80,000 টাকা ক্রয় মূল্য, সুতরাং মোট লাভ বিলম্বিত মুনাফা কত হবে? ডেফার্ড গ্রস প্রফিট হবে তোমার 20,000 টাকা। এবং মনে রাখবো, যতক্ষণ পর্যন্ত গ্রস প্রফিট অর্জিত না হয় ততক্ষণ পর্যন্ত এই গ্রস প্রফিটটাকে বলা হবে ডেফার্ড গ্রস প্রফিট, অর্থাৎ বিলম্বিত মুনাফা। এবার সে আমাদের তাহলে 3টা জার্নাল গেল, একটা হচ্ছে বিক্রয়, তার ক্রয় মূল্য আর তার মোট বিলম্বিত মুনাফা। এবার সে ডেট অফ কালেকশন, অর্থাৎ আমরা যখন টাকাটা আদায় করব তখন জার্নাল হবে 2টা। অর্থাৎ কিস্তিবন্দি বিক্রয়ের মূল থিম ছিল কি, যে আমরা যখন কোনো পণ্যদ্রব্য টাকা আদায় করব, আমরা টাকা আদায়ের সময় কি করব? লাভটাকে অর্জিত লাভ হিসেবে হিসাবভুক্ত করতে। যেহেতু টাকা আদায় একটা লেনদেন আর লাভের একটা এন্ট্রি হবে, সেহেতু 2টা এন্ট্রি হবে। একটা হচ্ছে কি আমাদের ক্যাশ ডেবিট, আর যে দেনাদার কমে গেলে দেনাদার ক্রেডিট, তাহলে আমি কি লিখবো? ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্টস অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ যত টাকা যে বছর আদায় হচ্ছে। এবার আসি, যেহেতু টাকা আদায়ের সাথে মোট লাভের সম্পর্ক, অর্জিত লাভের সম্পর্ক, কারণ ওরা প্রথমত মোট টোটাল লাভের টাকা দ্বারা ডেফার্ড গ্রস প্রফিট নামে একটা হিসাবভুক্ত করে। আর যেহেতু ওরা টাকা আদায় করবে এবং আদায়ের সময় ওরা লাভটাকে হিসাবভুক্ত করবে, সুতরাং আদায়ের সময় আমরা কি লিখবো? ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যেহেতু টাকা আদায়ের সময় লাভটাকে হিসাবভুক্ত করে, তখন আমাদের একটা এন্ট্রি হবে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট আর রিয়েলাইজড গ্রস প্রফিট ক্রেডিট, অর্থাৎ বিলম্বিত মুনাফা ডেবিট এবং রিয়েলাইজড গ্রস প্রফিট, অর্থাৎ অর্জিত মোট লাভ ক্রেডিট। আমি আবার বলি, ডেফার্ড গ্রস প্রফিট, অর্জিত মোট লাভ, বিলম্বিত মোট লাভ ডেবিট এবং রিয়েলাইজড গ্রস প্রফিট ক্রেডিট। এই টাকাটা কত হবে? যত টাকা ক্যাশ কালেকশন হবে, ক্যাশ কালেকশন যত টাকা হবে, এর সাথে আমাদের জিপি রেট মানে গ্রস প্রফিট রেট আমরা গুণ দেবো। তাহলে স্যার গ্রস প্রফিট রেট আমি কীভাবে পাবো? এটা আমাদের অঙ্কে দেওয়া থাকতে পারে, অথবা আমাকে মোট লাভের হারটা বের করে নিতে হবে। তাহলে আমরা মোট লাভের হারটা কীভাবে বের করব? আমাদের মনে রাখবা যে গ্রস প্রফিট রেট সমান হচ্ছে টোটাল যে লাভটা, এই লাভটাকে আমরা ভাগ করবো বিক্রয় মূল্য দ্বারা। তাহলে আমাদের 100 দিয়ে গুণ করলে আমাদের মোট লাভের হার পাওয়া যাবে। তাহলে রিয়েলাইজ প্রফিট কত টাকা হবে? যত টাকা ক্যাশ কালেকশনের সাথে আমরা জিপি রেট মানে কি গ্রস প্রফিট রেটটা গুণ দিলে আমাদের অর্জিত রিয়েলাইজড গ্রস প্রফিটটা পাওয়া যাবে। তাহলে কয়টা জার্নাল হলো? 5টা। তো এই জার্নালগুলো আমি একটু বোঝার জন্য আমি আলাদা লিখেছিলাম, তোমাদের এবার আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এখন দেখো, আমাদের
এই টু রেকর্ড সেলস মেড অন ইনস্টলমেন্ট বা কিস্তিতে বিক্রয় যাবাদ আমাদের আগেই বলা ছিল এখানে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস উইল ডেবিট আর কি ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এবার আছে আমাদের নাম্বার 2 হচ্ছে আমাদের যদি টাকা আদায় হয় ক্যাশ ডেবিট আর দেন আদার ক্রেডিট, অর্থাৎ ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এবার আসি আমাদের ওই যে পণ্যের যে বিক্রি করলে তার যে একটা ক্রয় মূল্য আছে এটা আমাদের, তবে তুমি জার্নালটা আগে দিলে হবে, এটা পরে দিলে হবে। তাহলে আমাদের টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড অন ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তিতে বিক্রয়ের যে ব্যয়টা ছিল এটা হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট। আর ইনভেন্টরি ক্রেডিট পার্সেস দেওয়ার দরকার নেই, ইনভেন্টরি ক্রেডিট আমাদের যেটা আমি তোমাদের প্রথমে বলেছি। এবার আছে আমাদের ওই দেখো আমাদের যেহেতু বিক্রয় মূল্যর সাথে ক্রয় মূল্য পার্থক্য হবে বিলম্বিত মুনাফা, তো আমাদের একটা এন্ট্রি হবে যেটা তোমাদের দিয়েছি দেখানো হয়েছিল ইয়ার এন্ডে, অর্থাৎ মোট লাভের একটা এন্ট্রি হবে প্রথমত। তাহলে আমাদের ইনস্টলমেন্ট সেলস ডেবিট বিক্রয়ের টাকা দ্বারা হবে এখানে, আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট যত টাকা ক্রয় মূল্য ছিল, এবং আমাদের ডেফার্ড গ্রস প্রফিট অর্থাৎ টোটাল যে লাভের যে লাভটা বিলম্বিত মুনাফা আমরা রাখতে হবে। এবং মাথায় রাখবা যে এটা হচ্ছে সবসময় কী হবে, কারেন্ট লাইবিলিটি চলতি দায়, কোথায় হবে চলতি দায়। এবং আমাদের দেনাদার যত টাকা অবশিষ্ট থাকবে সেটা হবে কি কারেন্ট অ্যাসেট, কী হবে কারেন্ট অ্যাসেট। মাথায় রাখবা যে দেনাদার হবে কারেন্ট অ্যাসেট ব্যালেন্স শিটে, এবং ডেফার্ড গ্রস প্রফিট হবে কি আমাদের ব্যালেন্স শিটের তোমার এই কারেন্ট লাইবিলিটি চলতি দায়ের দিকে যাবে। এবারে আমি আসি, যেহেতু আমাদের টাকা আদায়ের সাথে মোট লাভের অর্জিত মুনাফা সম্পর্ক, তাহলে আমাদের জার্নালটা হবে কি টু রিমুভ দ্য ফ্রম ডেফার্ড গ্রস প্রফিট দ্য প্রফিট রিয়েলাইজ থ্রু ক্যাশ কালেকশন। যেহেতু টাকা আদায় হয়েছে, আদায় হওয়ার সঙ্গে আমাদের মোট লাভ অর্জিত হওয়ার সম্পর্ক আছে, তাহলে আমাদের যত টাকা ক্যাশ কালেকশন হবে ওই ক্যাশ কালেকশনের সাথে আমাদের মনে আছে তোমাদের এখানে আমি বলেছিলাম যে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট আর রিয়েলাইজ গ্রস প্রফিট ক্রেডিট আমাদের ক্যাশ কালেকশনের সাথে আমাদের জিপি রেট অর্থাৎ আমাদের মোট লাভের হারটা গুণ দিতে হবে। তাহলে দেখো এখানে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট আর রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, অর্থাৎ যত টাকা আমার লাভ অর্জিত হইলো সেই টাকাটা আমাদের, তো অর্জিত লাভটা হবে কি ক্যাশ কালেকশন ইন্টু জিপি রেট। আমি আবার এখানে একটু লিখে দিচ্ছি ক্যাশ কালেকশন গুণ জিপি রেট মোট লাভের হার। তাহলে জিপি রেট আমাদের বের করতে হবে অথবা দেওয়া থাকতে পারে। তাহলে দেখো গ্রস প্রফিট রেট হবে কি গ্রস প্রফিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, অর্থাৎ আমাদের দ্বারা ভাগ করলে মোট লাভের পার্সেন্টেজটা পাওয়া যাবে। এই পার্সেন্টেজটা মোট ক্যাশ কালেকশনের সাথে আমরা জিপি রেটটা গুণ দেবো, অর্থাৎ যে রেটটা বের হবে গুণ দিলে কি রিয়েলাইজ প্রফিটটুকু পাওয়া যাবে। এটা অঙ্কের বেসিক্যালি এটা হচ্ছে অঙ্কের মূল। এবং মাথায় রাখবা যে এই রিয়েলাইজ গ্রস প্রফিট হবে ইনকাম স্টেটমেন্টে যাবে, কোথায় যাবে যে লাভটা আমার অর্জিত হলো, অর্জিত লাভ মানে আমাদের আয় হয়ে গেল নিশ্চিত, তো এই টাকাটা আমাদের রিয়েলাইজ গ্রস প্রফিটের টাকাটা ইনকাম স্টেটমেন্টের সাথে ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। এবার আসে আমাদের 5টা জার্নাল বলেছিলাম, এখানে 6টা আসলো। আসলে আমাদের যে লাভটা অর্জিত হয় এটাতে একটা ক্লোজিং এন্ট্রি হইতে পারে সমাপনী জাবেদা, তবে আমাদের কেউ যদি সমাপনী জাবেদা দেয় তাহলে হবে, না দিলে হবে। তাহলে রিয়েলাইজ গ্রস প্রফিটের টাকা দ্বারা আমাকে ক্লোজিং এন্ট্রি করতে হয়, তো কেউ যদি ক্লোজিং এন্ট্রি না করে তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে ক্লোজিং এন্ট্রি করলে আমরা কী করবো, যতটুকু রিয়েলাইজ গ্রস প্রফিট হলো এই টাকাটাকে আমরা ক্লোজ করব। তাহলে কি লিখবো, যেহেতু আয় এটা রিয়েলাইজড গ্রস প্রফিট ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট, যত টাকা আমার লাভ অর্জিত হইলো। ডেফার্ড গ্রস প্রফিট নয়, এখানে কিন্তু আমার অর্জিত লাভ, কোন লাভ যেটা আমাদের রিয়েলাইজড হয়েছে এই টাকাটা হবে এখানে হবে। তবে কেউ যদি মনে করে এই এন্ট্রিটা সে দিবে, না দিলেও পারবে, দিলেও হবে। তো এই ছিল আমাদের জার্নালের কিছু রুলস। আর এবার আসি 2 নম্বর কী ছিল, যে আমরা ব্যালেন্স শিটে আমরা এটা কীভাবে দেখাবো, তোমাদের মাথায় আছে কিনা জানি না। তো ব্যালেন্স শিটে দেখানো বলতে আমাদের বেসিক্যালি আমরা 2টা অংশ বুঝছি এখানে, যে ইনকাম স্টেটমেন্ট আমরা কিস্তিবন্দি বিক্রয়ের টাকা কীভাবে দেখাবো, এবং ব্যালেন্স শিটে আমরা এটা কীভাবে শো করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো ইনকাম স্টেটমেন্টে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখো, যে সকল প্রতিষ্ঠান কিস্তিতে পণ্য সেল করে তারা কিন্তু সকল পণ্য কিস্তিতে সেল করে না। যেমন দেখো সিঙ্গার, ওয়ালটন, মার্সেল, বিভিন্ন মোটর বাইকের শোরুমগুলো অথবা তোমার বিভিন্ন গাড়ি, হ্যাঁ, তো ফ্ল্যাট, এই সবগুলো তো সাধারণত কিস্তিতে সেল হয়, কিছু পণ্য কিস্তিতে হয়, কিছু পণ্য কি সাধারণত নগদে বাকিতে সকল ধরনের সেল হয়ে থাকে। তো আমাদের ইনকাম স্টেটমেন্ট করার সময় সাধারণ বিক্রয় থাকলে সাধারণ বিক্রয়ের যে মোট লাভ এর সাথে আমরা দেখো সেলস মাইনাস কস্ট অফ গুডস, এটা কিন্তু জেনারেল সাধারণ বিক্রয়, কিস্তিবন্দি বিক্রয়ের টাকা নয়। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলে বাকিটার নামে কি মোট লাভ, সবাই জানি আমরা গ্রস প্রফিট।
এবং এই গ্রস প্রফিটের সাথে রিয়েলাইজ প্রফিট, যেটা আমাদের এখানে রিয়েলাইজ প্রফিটের টাকাটা আমার এখানে কি হবে, যে লাভটা আমরা অর্জিত হইলো, এই অর্জিত টাকাটা আমাদের সাধারণত এই রিয়েলাইজ প্রফিটটা আমাদের ইনকাম স্টেটমেন্টে এসে যোগ হবে, তাহলে আমাদের এভাবে দেখাতে হবে। তো এটা বেশি একটা চাই না অবশ্য। এবার আসি ব্যালেন্স শিটে আমাদের কীভাবে দেখাতে হবে। ব্যালেন্স শিট আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম যে আমরা যখন কিস্তিতে সেল করি, যত টাকা দেনাদার থাকবে অবশিষ্ট দেনাদার বলতে কি, আমাদের মনে করো 1 লক্ষ টাকা বিক্রয়, 60,000 টাকা পাওয়া গেল, আর 40 বাকি আছে, তাহলে ওই দেনাদারের টাকাটা হবে কারেন্ট অ্যাসেট, এবং ডেফার্ড গ্রস যতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমাদের ইনকাম ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট লায়াবিলিটি সেকশনে দেখাতে হবে। ডেফার্ড গ্রস প্রফিট যতটুকু আমাদের বিলম্বিত এখনো রয়ে গেছে। তো এই ছিল আমাদের কিস্তিবন্দি বিক্রয়ের কিছু সংক্ষিপ্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিস্তিবন্দি বিক্রয়ের আমরা সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য আমরা একটা ছোট একটা অঙ্কের সাহায্যে আমরা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো বলা আছে এসএস লিমিটেড বিগান সেলিং গুডস অন ইনস্টলমেন্ট বেসিস অন জানুয়ারি 1, 2019 সালে ওরা বিগান মানে শুরু করেছে, কিস্তিতে পণ্য বিক্রি শুরু করেছে। কোন প্রতিষ্ঠান? এসএস লিমিটেড। ডিউরিং 2019 এসএস লিমিটেড হ্যাড ইনস্টলমেন্ট সেলস টাকা 1,50,000, অর্থাৎ এস লিমিটেডের টোটাল কিস্তিতে বিক্রয় আছে 1,50,000 টাকা 19 সালে হইল। ক্যাশ কালেকশন অফ টাকা 54,000, যেহেতু কিস্তিবন্দি বিক্রয় সম্পূর্ণ টাকা তো অবশ্যই একসাথে পাওয়া যাবে না, তাহলে বিক্রয় হলো 1.5 লক্ষ টাকা 19 সালে, এবং ওই 19 সালে কত টাকা আদায় হলো? 54,000 টাকা। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, অর্থাৎ আমি যে পণ্যটা বিক্রি করলাম তার যে আমাদের ক্রয় মূল্য খরচটা, সেটা হচ্ছে 1,05,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে কি বলছে ওরা, আমি আবার একটু সামারি করি যে 19 সালে এসএস লিমিটেডের কিস্তিতে বিক্রয় 1,50,000 টাকা, এবং ক্যাশ কালেকশন হচ্ছে 54,000 টাকা, এবং তাদের ওই যে পণ্য 1.5 লক্ষ টাকা ওরা বিক্রি করছে তার এই ব্যয় হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 1,05,000 টাকা। তো বলছে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইউজিং দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড, কিস্তিবন্দি বিক্রয় পদ্ধতি ব্যবহার করে তুমি কি করো? নেসেসারি জার্নাল, প্রয়োজনীয় জামাতা করো। যেহেতু ওরা বিক্রি করছে, তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে আমাদের, আমরা নাম লিখবো এসএস লিমিটেড। দ্বিতীয়ত তোমাদের মাথায় রাখতে হবে যে জার্নালটা যখন আমরা করব, তখন প্রথমে আমরা কিসে জার্নাল করব? আমরা দেখবো যে কত টাকা বিক্রয় হইলো। তো প্রথমে আমাদের বিক্রয় মূল্য কত টাকা? 1,50,000 টাকা। তো আমি প্রথমে কি লিখবো? যেহেতু বিক্রয় বাকিতে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল মানে কিস্তিবন্দি দেনাদার ডেবিট কত টাকা? 1,50,000 টাকা। যেহেতু বাকিতে বিক্রয়, তাহলে আমাকে কি লিখতে হবে? শুধু বিক্রয় লিখবো, নাকি আমাকে সামনে লিখতে হবে কিস্তিবন্দি? অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট হচ্ছে 1,50,000 টাকা। আমি আবার বলি, যেহেতু বিক্রয় মূল্য 1.5 লক্ষ টাকা, তাহলে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট কত টাকা? আমার 1,50,000 টাকা। এবং লক্ষ্য রাখো, ক্যাশ কালেকশন কত টাকা হইলো এখানে? 54,000 টাকা। তাহলে কালেকশনে যাওয়াতে কি অবশ্যই ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ডেবিট 54,000। এবং এই যেহেতু টাকা পাওয়া গেছে, নিশ্চয়ই দেনাদার কমে গেছে, তাহলে আমি কি লিখবো? কিস্তিবন্দি দেনাদার, অর্থাৎ ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 54,000 টাকা। আমি আবার বলি, যত টাকা পাওয়া যাবে ক্যাশ ডেবিট আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দেনাদার ক্রেডিট, যত টাকা পাওয়া গেল। এবার আসি ওই পণ্যটার যে ক্রয় মূল্য, কস্ট অফ গুডস বলতাম আমরা এখন বলবো কি? কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট কত টাকা? 1,05,000
টাকা, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট অর্থাৎ কিস্তিবন্দি বিক্রয়ের ব্যয় ডেবিট। আর যেহেতু পণ্যদ্রব্য কমে গেছে, ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট লিখতে পারি আমরা। কত টাকা? পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 1,05,000 টাকা। আমি আবার বলি, যখন আমরা বিক্রয় করলাম, বিক্রয়ের টাকা প্রথমে সকল ক্ষেত্রে বিক্রয়ের জন্য নিতে হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস ডেবিট আর ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, যত টাকা দেনাদার। এবং দ্বিতীয়বার আসে আমাদের যত টাকা ওই বছর পাওয়া গেছে অবশ্যই ক্যাশ ডেবিট, আর যেহেতু দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে তার নামটা হবে কি ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, 54,000 টাকা। আর আমাদের মনে আছে কিনা যে টোটাল যে ক্রয় মূল্য কস্ট প্রাইস দ্বারা একটা এন্ট্রি হবে, কস্ট অফ গুডস লিখতাম, আমরা এখন লিখবো কি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 1,05,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে আছে কিনা যে এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে কি যে অর্জিত মুনাফাটা দেখানো। তো আমাদের যেহেতু এটার মোট লাভ হচ্ছে কত টাকা বলো দেখি, এই মোট লাভ হচ্ছে 1,50,000 টাকা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 1,05,000 টাকা, তাহলে মোট লাভ নিশ্চয়ই 45,000 টাকা, 45,000 টাকা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের মোট লাভের এন্ট্রিটা আমার কি হবে, আমাদের এটা হচ্ছে আমাদের তোমার 4 নাম্বার এন্ট্রি। তো আমরা এখানে কি লিখবো, যেহেতু আমাদের এই ক্রয় মূল্য 1,05,000 টাকা আর বিক্রয় মূল্য 1,50,000, সুতরাং মোট লাভ হচ্ছে কত টাকা, 45,000 টাকা। তাহলে আমাদের এটা হচ্ছে কি ইনস্টলমেন্ট সেলস ডেবিট 1,50,000, এবং যেহেতু ক্রয় মূল্য পার্থক্য মোট লাভ, তাহলে আমি লিখবো কি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,05,000 টাকা, আমি সংক্ষিপ্ত লিখলাম ইনস্টলমেন্ট সেলস ডেবিট আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 1,05,000 টাকা, এবং ডেফার্ড গ্রস প্রফিট DEFERRED ডেফার্ড গ্রস প্রফিট কত টাকা, ডেফার্ড গ্রস প্রফিট কত টাকা হবে, 45,000 টাকা, যেহেতু মোট লাভ 45,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে আছে কিনা আমাদের কিস্তিবন্দি বিক্রির মূল থিম হচ্ছে কি যত টাকা পাওয়া যাবে এর সাথে আমাদের অর্জিত লাভ দেখাতে হবে। তাহলে আমি এবছর কত টাকা পাইলাম, এবছর মোট পাওয়া গেল 54,000 টাকা, সুতরাং 54,000 টাকার মধ্যে লাভ কত টাকা আছে, তাহলে দেখো 1,50,000 টাকা বিক্রি করে লাভ হয় 45। তাহলে 54,000 টাকা যদি আদায় করা হয়েছে 54,000, নিশ্চয়ই লাভ অর্জিত হয়েছে আংশিক। তো সেক্ষেত্রে আমাদের লাভ এন্ট্রি হচ্ছে কি ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট, আর যেহেতু অর্জিত মুনাফা অর্জিত হইলো, তাহলে আমি কি লিখবো রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, অর্থাৎ কিস্তিবন্দি দেনাদার বিক্রয় ক্রেডিট কত টাকা হচ্ছে আমাদের। তো এখানে দেখো কত টাকা হবে, ক্যাশ কালেকশনের সাথে মোট লাভের হার গুণ হবে। তো ক্যাশ কালেকশন কত টাকা, এখানে 54,000 ইন্টু মোট লাভ কত পার্সেন্ট আমি জানি না। তো সেই ক্ষেত্রে মোট লাভের হার আমাকে বের করতে হবে গ্রস প্রফিট রেট সমান হবে কি, দেখো টোটাল বিক্রয় মূল্য দ্বারা আমরা মোট লাভটাকে ভাগ করবো। তো টোটাল বিক্রয় মূল্য 1,50,000 আর মোট লাভ হলো 45, মোট লাভ হলো 45,000 টাকা, এবং টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 1,50,000 টাকা ইন্টু 100, তাইলে আমাদের এখানে সাধারণত 30% আসছে। তো সেই হিসেবে আমাদের তাহলে যেহেতু মোট লাভ 30%, সুতরাং ক্যাশ কালেকশনের সাথে মোট লাভের হারটা আমরা গুণ দিলে পাবো তোমার এই অর্জিত লাভ রিয়েলাইজ প্রফিট। তাহলে আমরা কি লিখবো 30%, 16,200 টাকা। তাহলে এখানে কি লিখবো 16,200 এবং 16,000 প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু বলি, যেহেতু আমাদের টোটাল বিক্রয় মূল্য 1,50,000 এবং ক্রয় মূল্য 1,05,000 টাকা, সুতরাং আমাদের ডেফার্ড গ্রস প্রফিট হচ্ছে 45,000 টাকা। আর আমাদের যেহেতু এই বছর কালেকশন হয়েছে 54,000 টাকা, সুতরাং 54,000 টাকার সাথে যতটুকু লাভ আছে অর্থাৎ আমাদের
ক্যাশ কালেকশনের সাথে সবসময় আমরা কী করবো, লাভ একটা গুণ দিলে কি অর্জিত লাভটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে ডেফার্ড গ্রস প্রফিট ডেবিট তোমার 16,200 টাকা, এবং রিয়েলাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 16,200 টাকা। কীভাবে আসলো এটা স্যার? 54,000 টাকার সাথে আমরা গুণ দেবো 30% ক্যাশ কালেকশনের সাথে। তো এই হলো আমাদের সাধারণত জার্নাল। তো এবার আসে আমাদের যেহেতু আমাদের ক্লোজিং এন্ট্রি আমাদের করলে হয় না করলে, ক্লোজিং এন্ট্রি যদি কেউ করতে চাও তাহলে কি লিখতে হবে? রিয়েলাইজড প্রফিট গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট 16,200, এবং এই ইনকাম সামারি, যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্টে এটা ক্লোজ হবে, ইনকাম সামারি সবাই আমরা জানি অবশ্য যে আয় ব্যয় ক্লোজ করার নিয়ম। ইনকাম সামারি ক্রেডিট কত টাকা? 16,200, যত টাকা লাভ আমাদের রিয়েলাইজড হলো, অর্জিত হলো। এই ছিল আমাদের 5টা এবং একটা এক্সট্রা জার্নাল, 6টা জার্নাল। এই ছিল আমাদের কিস্তিবন্দি বিক্রয় সাধারণত কিছু নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আজকে আর আলোচনা করতেছি না। তো আমি তোমাদেরকে যেহেতু শিট দিয়েছি এর আগে, তোমাদের মাথায় রাখবা, এরপর আমরা আলোচনা করবো কিস্তির খেলাপ এবং পুনর্দখল। তো সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত কিছু নিয়ম আছে। আর যেহেতু আমাদের এখন ফিডব্যাক দিতে পারতেছো না, তোমাদের যার যে কোশ্চেন থাকবে সেগুলো তোমরা আমাদের ফেসবুকে আমি দিয়ে দেবো। তোমাদের যে কোনো সমস্যা থাকলে ফেসবুকে কমেন্টসে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো, ঘরে থাকো, জীবন বাঁচাও। আল্লাহ হাফেজ।